28শে আগস্টেও ঋতব্রত তৃণমূলকে কান মুলিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিন্তা করবেন না, আমরা আবার আসছি ক্ষমতায়। একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। जब तक मैं मरा नहीं तब तक मैं हारा नहीं। অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন। তিনি দেখতে পাচ্ছেন গ্রাসরুট লেভেলের তৃণমূল ওয়ার্কাররা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। 28শে আগস্ট টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদ, রাস্তায় আবারও মমতা। যেমনটা আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চে ক্যাথিড্রাল রোডে, যদিও আদালত তার নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সংখ্যা সবই মেপে দিয়েছেন এবং সেটাকে মাথায় রেখে মান্যতা দিয়েই কিন্তু কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল দুজনেই কিন্তু রাজপথে। কিন্তু ক্যামেরায় কি ছবি উঠে এলো? ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। ক্যামেরায় পরিষ্কার ধরা পড়ে কোথায় ভিড় বেশি, কোথায় ভিড় কম, কোথায় ফাঁকা চেয়ার, কোথায় ভর্তি চেয়ার, সবটাই। যদিও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সদুপদেশ বা নিদান দিয়েছিলেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, যে আপনার বয়স হয়েছে, আপনি ঘরেই বসে থাকুন, এই বয়সে বেশি ছোটাছুটি ভালো নয়। কিন্তু সেই নির্দেশ শোনেননি মমতা। তার প্রমাণ চোখের সামনে আপনাদের। একদিকে ক্যাথিড্রাল রোডের সামনে অভিষেক, মমতা, শোভনদেব, কুণালবাবু, দোলা, উপাসনা, একাধিক নেত্রই। অন্যদিকে আবার এদিকে ঋতব্রত তৃণমূল, তারাও তাদের মতো করে মঞ্চ সাজিয়েছিলেন। কিন্তু আদতে আম পাবলিক যারা, আপনি আমি যারা, আমরা যারা ভোট বাক্সে ভোটটা দিই, আমাদের মত জানাই, তাদের ইচ্ছে অনিচ্ছা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা কি চাইছেন, আজকে সেই নিয়ে কিন্তু দাদা দিদির মঞ্চে আমি যশবন্ত, এবং অবশ্যই আমার সাথে থাকবে আমার সহকর্মী সিনিয়র পলিটিক্যাল জার্নালিস্ট আমাদের আর প্লাসে সুচারু মিত্র। সুচারু, 21শে জুলাই থেকে 28শে আগস্ট জল অনেক বয়ে গিয়েছে। আমরা এর মধ্যে বারুইপুর দেখেছি, আমরা এর মধ্যে হালিশহর দেখেছি, ডিম থেরাপি, গাড়িতে কাদা, প্রচুর কিছু, আদালত, আইন, প্রচুর কিছু। কিন্তু আমাদের ক্যামেরায় যেটা উঠে আসছে দেখতে পাচ্ছি, এটা তো মিথ্যে বলা যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যেটা সব থেকে বড় মঞ্চ, যে তিনটে তো ভোট এমনি আছে, ছেড়ে দাও, জানি আমরা, দুটো উপনির্বাচন রেজিনগর এবং নন্দীগ্রাম, তার সাথে আরেকটা সংসদীয় পর্ব অর্থাৎ বসিরহাট, মূল হচ্ছে পুরসভা। এখনো আইনিভাবে কলকাতা পুরসভার জয়ী দল তৃণমূল, মেয়র ববি হাকিম এবং তার যারা সাঙ্গপাঙ্গ। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। কিন্তু আজকে যে চিত্র আমরা দেখলাম, যদি এইটাকে একটা প্ল্যাটফর্ম ধরি, কি ছবি উঠে আসছে, কি বার্তা দিলেন আজ মমতা? 21 তারিখেও ঋতব্রত তৃণমূল বা ভালো তৃণমূল কানমোলা খেয়েছিল, আর 28শে আগস্টেও ঋতব্রত তৃণমূলকে কান মুলিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সেদিনও যেমন দেখা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই বেশি ভিড় হয়েছিল, যদিও কোর্টের শর্ত সাপেক্ষে সেদিন তৃণমূল কংগ্রেস সভা করেছিল। আজকেও একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেই বেশি লোক, এবং সেখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। ফলে এইটা বারবার প্রমাণ হচ্ছে যে আদালত, মামলা, মোকদ্দমা, তৃণমূল আসলে কার, কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল, কে পুরনো, কে আদি, এসবের মধ্যে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস প্রকৃত তার দিকেই আছে, কালীঘাটের দিকেই আছে, এটা আবারও প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এটা ঠিক, আজকে যে
দিনটা তারা উদযাপন করে প্রত্যেক বছর, সেটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28 আগস্ট। দলের ছাত্র সংগঠন যেভাবে বহরে বেড়েছিল, এই ছাত্র সংগঠনের একটা সময় যারা সভাপতিত্ব করেছেন, পরবর্তীকালে তারা তৃণমূলের দাপুটে নেতা হয়েছেন। তৃণাঙ্কুরকে আমরা দেখেছিলাম, তার আগে আবার শঙ্কুদেব পান্ডা, এখন তিনি রাজ্য বিজেপির বড় নেতা। পরবর্তীকালে আমরা দেখেছি তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে জয়াকে। তার পরবর্তীকালে আমরা দেখেছি দেবাংশুর মতো তরুণ তুর্কি নেতা উঠে এসছে, তারা নির্বাচনগুলোতে অংশ পেয়েছে, এরকম ছবি দেখেছি। ফলে এই মুহূর্তে যে প্রেক্ষাপট বা এই মুহূর্তের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তাতে অনেক হয়তো যুব, অনেক হয়তো তৃণমূলের তরুণ তুর্কি নেতারা তারা ভালো তৃণমূলে চলে গেছে, কিন্তু এখনো মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, এখনো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে শেষ কথা, এইটা কিন্তু আজকের ছবিতেও আবার পরিষ্কার। 21শে জুলাইয়ের পর আবার 28শে আগস্ট পরিষ্কার হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রাজনীতির রাজপথে দাঁড়িয়ে রাজনৈতিক মঞ্চে বক্তৃতা করা মানে তার সেই দলনেত্রীর বক্তব্য শুনতেই আসে। প্রকারান্তরে অন্যদিকে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে সেরকম ভিড় আজকে হয়নি, উজ্জীবিত করা ভাষণ নেই। যদিও ঋতব্রত একটা গুরুত্বপূর্ণ লাইন বলেছে যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন কলেজগুলোতে শুরু করা উচিত, কারণ যেভাবে ছাত্র ভোট দিনের পর দিন হচ্ছে না, তাতে ছাত্র আন্দোলন ব্যাহত হচ্ছে। এই বিষয়টাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন পর, মানে 4ঠা মের পর এইরকম একটা উজ্জীবিত ভাষণ তিনি দিয়েছেন বলে আমার মনে নেই। সেই উজ্জীবিত ভাষণে বললেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা আবার ক্ষমতায় আসছি। তার মানেই পরবর্তী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নিয়ে নিচ্ছে কালীঘাট তৃণমূল। এতটা প্রত্যয়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তা তিনি বলেছিলেন যে সবাই ছেড়ে চলে যাক, আমার কর্মীরাই আমার সম্পদ। কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ভেঙেছে, যে কথায় কথায় তারকাদেরকে টিকিট দিয়ে দেওয়া, নির্বাচনে দাঁড় করানো, সেই তারকারাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কথা বললেন। সেই তারকারাই বললেন দলে নাকি গণতন্ত্র ছিল না, সেই তারকারাই বললেন নাকি তারা গুটিয়েছিলেন, ভয়ে বলতে পারেননি। আজকে সেই তারকারা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। ফলে এই কয়েক মাসে যশবন্ত দা, মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে নতুন করে চিনেছেন, অনেককে বুঝেছেন। তিনি কি কখনো ভেবেছিলেন নাকি যে অরূপ বিশ্বাস, মদন মিত্র তার পাশ থেকে সরে যাবে? কখনো কোনোদিন ভাবেননি। তার ছায়ার সঙ্গী ছিল তার কাছে। কখনো তিনি ভেবেছিলেন নাকি যে ফিরহাদ হাকিম চলে যাবে? ফলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে উজ্জীবিত করা ভাষণটা দিলেন, যে চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা আবার আসছি ক্ষমতায়, এই ভাষণ দেওয়ার জায়গাটা তার এলো কিভাবে, এইটা আমাদেরকে আজকে খতিয়ে দেখতে হবে। সুতরাং আমার এখানে একটা প্রশ্ন, পলিটিক্যাল জার্নালিজমে তুমি বহুদিন রাজপথে, বহু বিট এবং বহু নেতা নেত্রীর সঙ্গে তোমার খুব অত্যন্ত একটা ব্যক্তিগত লেভেলের সম্পর্ক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের নেত্রী, 1984 সালে ইফ আই এম নট রং প্রথম তার সংসদীয় ইয়েতে, তুমি তখন বিধায়ক হননি, তৎকালীন দলের নেতা সুব্রত মুখার্জি এবং সাধন পাণ্ডের হাত ধরে তার উত্থান, এবং পরবর্তী ক্ষেত্রে সোমনাথ বাবু, যিনি বোলপুরে আমাদের সাংসদ ছিলেন, লোকসভা স্পিকার ছিলেন, তাকে হারিয়ে তার সংসদে প্রকাশ। এরকম একজন দুদে রাজনীতিবিদ, পোরখাবা এবং সংসদীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলা আমার তো ছেড়ে দাও। তিনি এই যে তুমি নামগুলো বলে, তার মানে কোথাও না কোথাও এই যে আজকে তাদের ছেড়ে বেরিয়ে যাওয়া, আমি দেব বা রচনা বা জুন মালিয়া এদের কথা আমি ধরছি না, এরা কেউ কিন্তু জন্ম থেকে নেতারা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ছাত্র যুব আন্দোলন করে এসছেন সেই সময়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়েরও ভুল হয়েছিল কোথাও বুঝতে, পালসটুকু, এটা তো আজকে প্রশ্ন উঠছে, এটা তো প্রশ্ন উঠবে। তাহলে কাদেরকে উনি বিশ্বাস করবেন? মানে মদন মিত্র, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, এরা তো একদম জন্মের ছোট জায়গা থেকে কিন্তু তৃণমূলে, অনেকে মারা গিয়েছেন যারা তৃণমূলের তৎকালীন এক সুব্রত বক্সী বা কয়েকজন বর্ষিয়ান নেতা রয়েছেন, পঙ্কজ ব্যানার্জি থেকে অধিকাংশ লোকজন মারা গিয়েছেন সুচারু। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছিলেন বাস, তাহলে এই ভুলটা কি শোধরাবেন পরবর্তী এই যে পুরসভার নির্বাচন আসছে বা উপনির্বাচন, বা যেটা যদি আমরা ধরি যে বড় হচ্ছে 31শে বিধানসভা, তাকেও তাহলে ভুল শুধরাতে হবে? নিশ্চয়ই রাজনীতিতে
ভুল থাকবে, রাজনীতিতে শ্রদ্ধা থাকবে, রাজনীতিতে আত্মপ্রত্যয়িতা থাকবে, সবই থাকে রাজনীতিতে। আবার চিরশত্রু চিরমিত্র বলেও কিছু হয় না। ফলে এখনকার যে রাজনীতি তাতে আদর্শের কোথায় জায়গা? যদি আদর্শ থাকতো তাহলে যারা আ দল করেছে তারা এই দলের খারাপ সময় নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন। একটা দল ৯৮ সালে প্রতিষ্ঠা হয়েছিল। সেই দলটা যখনই ক্ষমতার অলিন্দ থেকে চলে গেল, হুড় করে সবকটা বেরোতে শুরু করল। এটাতে এটাই প্রমাণ পাওয়া যায় সুবিধাভোগীরাই তার আশপাশে ছিলেন। এবং আজকে হয়তো বিলম্বিত বোধোদয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে। কিন্তু আবার এটাও ঠিক তিনি দেখতে পাচ্ছেন গ্রাসরুট লেভেলের তৃণমূল ওয়ার্কাররা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন এবং তার ডাকে সেই সভাতে আসছেন। যত না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এর আগেও সভা ফ্লপ হয়েছে, আজকে সভাও কিন্তু প্রকারান্তরে ফ্লপ। ফলে এইরকম একটা পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে উজ্জীবিত করলেন, ভোকাল টনিক দিলেন, চিন্তা করবেন না, আমরা আবার ক্ষমতায় আসছি। দেখতে হবে, রাজনৈতিক অনেক ইস্যু নিতে হবে। আহ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কিন্তু কোনো ফাঁক রাখতে চাইছে না। দেখো, অগ্নিমিত্রা পালের একটা ব্যবহারে ওই দুধকাণ্ড এবং তারপর তাকে ডেকে এনে ওই ফুটপাতবাসীকে ডেকে এনে আশ্বাস দেওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যাপাসিটি একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দেখিয়ে দিলেন। তিনি বুঝতে পারছিলেন যে কোনো একটা বিতর্ক হবে, বিরোধী রাজনৈতিক দলের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বিষয়টা নিয়ে পড়ে যান তাহলে একটা ল্যাজে গোবরের সিচুয়েশন আসবে। ফলে অনেক তার আগেই তার রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে তিনি যেটা করলেন, সেই ফুটপাতবাসীকে তিনি আশ্বাস দিলেন এবং তার পাশে থাকার একটা বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হবে, কখন একটা মানে লুফলস পাবো, কখন একটা অপ্রীতিকর ঘটনা পাবো যেটা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়বেন। যেভাবে অতীতে তিনি আন্দোলন করতেন, যেভাবে অতীতে তিনি গর্জে উঠতেন, সেরকম একটা পরিস্থিতি জন্য তিনি অপেক্ষা করছেন যে একটা আন্দোলন পেলেই রাস্তায় বসে যাবেন। যেভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করতে দেখেছি, সিঙ্গুর, নন্দীগ্রাম, যেভাবে তিনি আন্দোলন করেছেন, কথায় কথায় রাস্তায় বসে যেতেন। ফলে সেই রণংদেহী মেজাজে তাকে দেখা যাবে নিশ্চয়ই। আবার নতুন প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে নেই এটা তো বলা যাবে না। উপাসনার মতো নেত্রীরাও রয়েছে যারা কিন্তু ছেড়ে যায়নি, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার অ্যাক্টিভ মুডে দেখা যাচ্ছে। ক্যামার স্ট্রিটের অফিসে যখন পুলিশ বিলবোর্ড খুলতে গেছিল, অগ্রণী ভূমিকায় দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন যদি মাঠে নেমে তারা ভূমিকা নেন এবং লড়াই করার মানসিকতা নেন, সময় এখনো আছে, লড়াই এখনো করা যাবে। এটা অনেক আগে থেকেই ধরতে হতো। ৪ঠা মের পর থেকে যদি অ্যাক্টিভ সিচুয়েশনে থাকতো তাহলে এই অবস্থাটা হতো না। এখন কিন্তু আমি আবার বলছি, তৃণমূল কিন্তু আরো ভাঙবে, প্রলোভন আসবে, আরো অনেক কিছু আসবে, আরো ভাঙবে। কিন্তু সেটাতে বিচলিত না হয়ে পার্টির একটা নির্দিষ্ট লাইন তৈরি করে যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা হয়ে গেল, যেগুলো তৃণমূলের কাছে গর্ব ছিল, ২ চব্বিশ পরগনা, হাওড়া, বীরভূম, এই সমস্ত জায়গায় একসময় তৃণমূল বলে আর কিছু ছিল না। কিন্তু সেই সমস্ত জায়গাগুলো কিভাবে ড্যামেজকে কন্ট্রোল করা যায়, নেত্রীকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে, জেলায় যেতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলায় যেতে হবে। শুধু বাড়িতে বসে থাকবো বা ক্যামার স্ট্রিটের পার্টি অফিসে বসে থাকলাম হবে না, একদম চলে যেতে হবে গ্রাউন্ডে, কোথায় কি আছে, কোথায় ভরসা দিতে হবে। ইতিমধ্যেই অনেক তৃণমূলের নিচুতলার কর্মী নেতারা তারা মার খেয়েছেন, তাদেরকে আশ্বাস দিতে হবে যে আবার আমরা ফিরবো। ফলে এই জায়গাটা যদি বুস্ট আপ তারা করতে পারেন তাহলে পরবর্তী লোকাল বডি ইলেকশনটাতে কতটা কি ভোট পেল তৃণমূল সেটা দেখার, মানে পৌরসভা ইলেকশন রয়েছে, তারপরে পঞ্চায়েত স্তরে নির্বাচন রয়েছে, ফলে এইগুলোতে খানিকটা বোঝা যাবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ভাষণ কিন্তু তৃণমূল স্তরে যারা প্রকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, যারা এসেছিলেন, তাদেরকে কিন্তু উজ্জীবিত করে গেল যে নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না, আমরা আবার ক্ষমতায় আসছি। কিসের ভিত্তিতে তিনি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া। ফলে এক্ষেত্রে কি হবে, এবং যদি ছাত্র সংসদ নির্বাচন হয় সেক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ কোন কোন কলেজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলো, কিরকম পরিস্থিতি তৈরি হলো, সেখানে পারফর্ম করছে কেমন, সেটা দেখার। তবে এটা ঠিক, আবারও ঋতব্রত তৃণমূলকে কান মুলে শেখালেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, যে অ্যাকচুয়াল তৃণমূল কোনটা এবং কালীঘাট তৃণমূলেই কেন লোক বেশি হচ্ছে, এটাও সবচেয়ে সবাই জানে। দেখুন, আপনারা জানেন যে মহাতীর্থ কালীঘাট, সতীর পীঠ কালীঘাট। আবার এটাও ফ্যাক্ট, সবাই কিন্তু বাংলার দিদি নাম্বার 1 হতে পারেন না। সেটা আজকে আবারও কিন্তু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন রাজ্যের প্রাক্তন
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে বা যারা জিতেছেন নিঃসন্দেহে তারা জয়লাভ করেছে, কিন্তু পেছনের ছবিটা কিন্তু ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বা কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আজকেও কিন্তু মমতার প্রতি যে আবেগ, যে শ্রদ্ধা, যে ভালোবাসা, এবং আজকে রাখি বন্ধনের দিন সৌভ্রাতৃত্ব, স্নেহ, প্রীতি, অভিনন্দন, এই যে শব্দগুলি এখনো কিন্তু আবেগগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই কিন্তু তৃণমূল, এবং তৃণমূল মানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আইন, কোর্ট, সেই দিকে আমি যাচ্ছি না, যেতে চাইছিও না, সেটা যে যার মতো, কিন্তু মানুষের আবেগ আপনি কখনো আইন দিয়ে বা আইন প্রণয়ন করে জোর করে মনকে, আবেগকে, ভালোবাসাকে থামানো যায় না। আজকে দাদা দিদি রাজনীতিতে আমরা এটাই তুলে ধরলাম। সঙ্গে ছিল সুচারু, আমি যশবন্ত। আজকের মতো বিদায় নেব, আবার পরবর্তী দিন অন্য কোনো টপিক নিয়ে, অন্য কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। কিন্তু আজকে যেটা পরিষ্কার বোঝা গেল, ক্যামেরায় বাংলার দিদি নাম্বার 1 কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো থাকবেন, নমস্কার।